সাদা লেহেঙ্গা পরে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো অরুণিকা। অরুণিকাকে দেখে আরাফ তার কাছে এগিয়ে এলো। অরুণিকা বলল, ঈদ মোবারক আরাফ। আরাফ মুচকি হেসে অরুণিকার হাতে 500 টাকার একটা নোট গুজে দিল। অরুণিকা টাকা পেয়ে খুশি হয়ে ব্যাগে ঢুকিয়ে রাখলো। তারপর সে ইভানের সামনে এসে দাঁড়ালো। ইভান ভ্রুকুচকে বলল, কি সমস্যা? অরুণিকা কোনো উত্তর না দিয়ে শুকনো মুখে সরে গেল। এবার ইমন তার 2 পা এগিয়ে দিয়ে বলল, আগে সালাম তারপর সালামি। অরুণিকা সালামি পাবে শুনে ইমনকে সালাম করলো। ইমন 100 টাকার নোট দিয়ে কলার ঝাঁকিয়ে বলল, আজ আমি সপতি, তাই আজ আমি 2 হাত খুলে খরচ করব। অরুণিকা টাকাটা ভালোভাবে দেখে বলল, মাত্র 100 টাকা দিয়েছ? ইমন ভ্রুকুচকে বলল, 100 টাকা কি তোমার কম মনে হচ্ছে? এই টাকা দিয়ে তুমি কতগুলো ক্যান্ডি পাবে জানো? এরপর তাহমিদ এসে অরুণিকার হাতে 200 টাকা দিয়ে বলল, ঈদ মোবারক, তোমার কাজ খুব সুন্দর লাগছে অরুণিকা। অরুণিকা খুশি হয়ে বলল, জানো আমি কার কাছ থেকে মেকআপ করা শিখেছি? কার কাছ থেকে শিখেছো? সতু আপুর কাছ থেকে। সতু আপু তোমার ফোনে মেকআপ ভিডিও পাঠিয়েছিল। তাহমিদ মুচকি হাসলো। ইমন বলল, বাহ, আজকাল তাহলে তাহমিদের ফোনে ভিডিও পাঠানো হয়? তাহমিদ কোনা চোখে ইমনের দিকে তাকিয়ে বলল, অরুণিকাকে পাঠিয়েছিল, আমাকে নয়। তাদের কথার মাঝখানে তুর্য এসে অরুণিকার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। অরুণিকা মুখে মিষ্টি হাসি টেনে বলল, ঈদ মোবারক রকস্টার। তুর্য বলল, ঈদ মোবারক মাই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এবার তুর্য অরুণিকার ব্যাগটা দেখে বলল, বাহ, এই ব্যাগটা তো খুব সুন্দর। হ্যাঁ, মাউসিয়াত আপু আমাকে জন্মদিনে দিয়েছিল। তুর্য মুচকে এসে বলল, আচ্ছা চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অরুণিকা তাড়াতাড়ি চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর তুর্য বলল, এবার চোখ খোলো। অরুণিকা চোখ খুলে সামনে তাকিয়ে অবাক হলো। তুর্য বলল, কেমন লেগেছে? অরুণিকা তুর্যের হাত থেকে ট্যাপটা নিয়ে বলল, অনেক সুন্দর। এটা কি আমার জন্য? হ্যাঁ, এটাতে তুমি ইচ্ছে মতো গেমস খেলতে পারবে। ইভান ভ্রুকুচকে বলল, তুর্য, তুই ওকে এত দামি ট্যাপ কেন দিয়েছিস? তুর্য বলল, কেন, দিলে কি সমস্যা? ইভান বলল, ওর কি এখন আর পড়াশোনা হবে? সারাদিন তো এটা নিয়ে ব্যস্ত থাকবে। তুর্য বলল, না, আমার টুইঙ্কেল পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবে। তুমি কিন্তু আরাফকে প্রমিস করেছো বেশিক্ষণ ফোন দেখবে না। অরুণিকা বলল, হ্যাঁ, 20 মিনিট দেখবো শুধু। এবার আহনাফ অরুণিকার ব্যাগে 500 টাকার একটা বান্ডেল ঢুকিয়ে দিয়ে বলল, আমাকে কি দেবে? অরুণিকা অবাক হয়ে বলল, আমাকেও দিতে হবে? হ্যাঁ। আমি তো ছোট, আমি কি দেব? এখন সেটা তুমিই ভেবে দেখো। অরুণিকা কিছুক্ষণ ভেবেই নিজের রুমে চলে গেল। তারপর 10 মিনিট পর রুম থেকে বের হলো। আহনাফ বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে অরুণিকার দিকে তাকিয়ে রইল। এবার অরুণিকা একটা চকলেট আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাফ চকলেটটা নিয়ে বুক পকেটে ঢুকিয়ে রাখলো আর বলল, থ্যাংক ইউ। ইমন বলল, আমরা কি পাচ্ছি না? অরুণিকা বলল, না, আমার কাছে তো আর নেই। এদিকে আরাফা তুর্য টেবিলের উপর পায়েস আর পাস্তার বাটি রেখে সবাইকে ডাকলো। ইমন চেয়ার টেনে বসতে যাবে, তখনই আহনাফ বলল, তুই তো শ্বশুরবাড়ি গিয়ে খাইস, এখন আমাদের খেতে দে। ইভান বলল, আরে হ্যাঁ, কাল রাতে মাউসাদ ফোন দিয়ে বাসায় যেতে বলেছিল। ইমন, তোকে ফোন দেয়নি? ইমন বলল, মেসেজ দিয়েছিল। এবার তুর্য বলে উঠল, সায়ন্তনীর কথা তো সবাই ভুলে গেছিস মনে হচ্ছে। তুর্যের কথা শুনে ইমন চুপ হয়ে গেল। টেবিলে কেউ আর কোনো কথা বলল না। খাওয়া দাওয়া করে তারা যার যার ঘরে গিয়ে শুয়ে রইল। অরুণিকা তার সাদা লেহেঙ্গাটি পরে ঘরে ঘরে হাঁটছে। প্রতি বছর এভাবেই তাদের ঈদ কাটে। এখানে পরিচিত কেউ নেই। আগের মহল্লায় হিন্দু পরিবাররাও ঈদে অংশ নিত। শতাব্দী সহ মহল্লার ছোট ছোট বাচ্চারা তাদের বাসায় আসতো। অরুণিকা তাদের সাথেই সবার বাড়িতে যেত। মাস্টার মশাই সবাইকে সালামি দিতেন। ওই মহল্লায় অনেক মুসলিম পরিবারও ছিল, আর এই মহল্লায় 2-1টা মুসলিম পরিবার আছে, কিন্তু তাদের সাথে আরাফদের কথাবার্তা হয় না।
এমনকি পাশের বাড়ির প্রতিবেশী দম্পতিও কখনো তাদের দরজায় এসে টোকা দেয়নি। তবে বন্ধু তা নিয়ে আফসোসের চেয়ে স্বস্তি বেশি, কারণ এখন অরুণিকাকে নিয়ে মাসির দরদ দেখাতে কেউ আসবে না। এর আগের মহল্লায় বেশি সামাজিকতা পালন করতে গিয়ে প্রতিবেশীরা তাদের প্রাণ হাতের মুঠোয় নিয়ে এসেছিল। অনেকক্ষণ ধরে মাউসা ইমনকে ফোন করছে, আর ইমন বারান্দায় অন্যমনস্ক হয়ে বসে আছে। তুর্য খাবারের টেবিলে সায়ন্তনীর কথা তোলার পর থেকে তার মন খারাপ। সায়ন্তনীর সাথে সে যা করেছে তার জন্য তার এখনো আফসোস হচ্ছে, কিন্তু তার ভুল তো হয়েই গেছে, আর তাই সে সায়ন্তনীর কাছে ক্ষমাও চেয়েছে। তবুও এই ভুল যেন জোয়ারের মতো তার জীবনের সব ভালো থাকাগুলোকে আড়াল করে দিচ্ছে, আর ভাটার মতো চলে যাওয়ার সময় আত্মগ্লানিই রেখে যাচ্ছে। এখন এই ভুল তো কারো মস্তিষ্ক থেকে আর মুছে দেওয়াও সম্ভব না। এদিকে তুর্য ফোনের শব্দ শুনে বারান্দায় উকি দিয়ে দেখলো ইমন অন্যদিকে তাকিয়ে আছে। তুর্য তার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, আমার কথায় মন খারাপ করেছিস? ইমন তুর্যের দিকে তাকিয়ে বলল, না। তুর্য বলল, ইমন, আমি জানি তুই যা করেছিস আবেগ আর জেদের বসে করেছিস, কিন্তু সেদিন সায়ন্তনীর কথাগুলো শুনে আমার অনেক খারাপ লেগেছিল। এমনিতে ও যদি কিছু না বলতো, চুপ থেকে সরে যেত, তখন হয়তো এতটা খারাপ লাগতো না। কিন্তু ও তো অনেক কিছুই বলে ফেলেছে, ওর জন্য সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ইমন বলল, আমি জানি তুই কেন ভয় পাচ্ছিস। তুর্য দীর্ঘশ্বাস ছাড়ল। ইমন বলল, চিন্তা করিস না, অরুণিকার সাথে এমন হবে না। ওকে আমরা চোখে চোখে রাখবো, ওকে প্রেমেই পড়তে দেবো না, তখন ধোকা খাওয়ার তো প্রশ্নই আসবে না। আর আহনাফ যে চুক্তিতে অরুণিকাকে ফিরিয়ে এনেছে, সেই চুক্তিটা যদি বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে হয়তো আমরা আমাদের অরুণিকাকে কখনোই হারাবো না। তুর্য বলল, আহনাফ চুক্তিটা আরাফের কথায় মেনে নিয়েছিল। ওরা যেহেতু কাজিন, তাই ওই চুক্তির বিষয়টা ভিন্ন ছিল। আর এমনিতেই আরাফ আহনাফেরই টুইঙ্কেলের উপর আমাদের তুলনায় বেশি অধিকার আছে। বাবা, ভাই, দাদা, চাচা, এদের অবর্তমানে কাজিন ভাইরাই তো প্রধান অভিভাবক হয়। কিন্তু সেদিন আহনাফ তো নিজ থেকে কিছুই বলেনি। ওর হয়তো কোনো ইচ্ছেও ছিল না, আর শুরু থেকেও ও টুইঙ্কেলকে পছন্দ করতো না। দেশেও যখন টুইঙ্কেল ওর আশেপাশে আসতো, ও অনেক রুড হয়ে যেত। আমার মনে হয় না আহনাফ ওকে নিয়ে কোনো ভবিষ্যৎ চিন্তা করেছে। ইমন বলল, তাহলে কি অরুণিকাকে বাইরে বিয়ে দিতে হবে? তাহলে তো ওকে বোনের চোখে দেখে। আরাফকে তো ওর ভাই কম বাবাই বেশি মনে হয়। তাহলে আমি? তুর্য ইমনকে থামিয়ে বলল, তুই মানে? আরাফ ঝাড়ু দিয়ে তোকে বিদায় করবে। ইমন মুখ বাঁকিয়ে বলল, আমার মাও আছে বুঝেছিস, আর তুই তো সিঙ্গেলে আছিস, তুই বিয়ে করে ফেলিস ওকে। তুর্য বলল, আমার তো বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। তোদের প্রেম দেখে আমার আবেগ অনুভূতি সব হাওয়া হয়ে গেছে। তবে ইভানকে নিয়ে ভেবে দেখতে পারিস। ইমন চোখ বড় বড় করে বলল, ভাই? অসম্ভব। তুর্য জিজ্ঞেস করলো, অসম্ভব কেন? ইমন বলল, আমার জালিম ভাই অরুণিকার জীবনটাই নষ্ট করে ফেলবে। আর ওই পিচ্চি আমি যার বমি পরিষ্কার করেছি, সে আমার ভাবি হলে আমার তো মান সম্মানই থাকবে না। না না, আমি মানি না এই সম্পর্ক। ইমনের ফোন বেজে ওঠায় সে কল রিসিভ করতে করতে ইশারায় তুর্যকে চলে যেতে বলল। তুর্য উঠে চলে গেল। মাউসা তো ওপাশ থেকে চেঁচিয়ে বলল, ওই তোমার কি সমস্যা, ফোন ধরছো না কেন? ইমন আমতা আমতা করে বলল, খেয়াল করিনি। তোমার খেয়াল কোথায় থাকে? বাসায় আসতে বলেছিলাম, মনে নেই? মনে আছে তো। তো আসছো না কেন? একটু পর বের হব। শোনো, আমি তোমাদের অপেক্ষায় বসে আছি। আমি কোথাও যাচ্ছি না আজকে। তোমরা সবাই আসবে, থাকবে, খেয়ে দিয়ে তারপর রাতে বাসায় ফিরবে। আমার কাজিনরাও আসবে, তাড়াতাড়ি আসো। আর শতাব্দীকেও আসতে বলেছি, তোমরা ওকে আসার সময় নিয়ে আসবে, কিন্তু ওকে ফেলে আসবে না। আর তাহমিদের জন্য বাবা গাড়ি পাঠাবে বলেছে। গাড়িটা অত বেশি বড় না, সামনে পেছনে 3 জনই বসতে পারবে। তোমরা যে কোনো 2 জন তাহমিদের সাথে চলে এসো। গাড়ি পাঠাতে হবে না। মাউসিয়াত ইমনকে থামিয়ে দিয়ে বলল, দেখো, আমার বাবার উপর কথা বলো না তো। ইমন চুপ করে রইল। মাউসিয়াত বাই বলে কল কেটে দিল। তুর্য তাদের পুরনো মহল্লার গলিতে রিক্সা দাঁড় করিয়ে শতাব্দীকে মেসেজ করলো। শতাব্দী মেসেজ দেখে বেরিয়ে এলো। তুর্য শতাব্দীকে দেখে রিক্সা থেকে নেমে তার দিকে তাকিয়ে রইল। শতাব্দী হেসে বলল, এভাবে তাকিয়ে থেকো না, চলো। তুর্য বলল, আমার এই অবস্থা, তাহমিদ তো হুইল চেয়ার থেকে পড়ে যাবে। শতাব্দী লাজুক হেসে রিক্সায় উঠে বসলো আর বলল, তুমি এখন উঠবে? তুর্য এবার উঠে বসলো আর গলা খাকারি দিয়ে বলল,
তুমি তো আমার টুইঙ্কেলকে অনেক কিছু শেখাচ্ছ। হ্যাঁ, ও শিখতে চাইলো, আর আমারও এমন ভিডিও বানানোর ইচ্ছে ছিল, তাই ভিডিও করে ওকেই পাঠালাম। এদিকে আহনাফ তুর্যের মেসেজ দেখে বলল, ওরা বের হয়েছে, আমরা তাহলে বেরিয়ে পড়ি। আরাফ বলল, আমার একটা জায়গাতে যেতে হবে, তোরা যে, আমি পরে আসবো। আহনাফ জিজ্ঞেস করলো, কোথায় যাবি? আরাফ বলল, একটা বন্ধুর বাসায় যাব। আরাফ চলে যাওয়ার পর তাহমিদ, ইভান আর ইমন গাড়িতে উঠল। আহনাফ অরুণিকাকে নিয়ে রিকশায় উঠে পড়ল। রিকশায় ওঠার পর থেকে অরুণিকার বকবকানি শুরু হয়ে গেল, আর আহনাফ মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনছে। মাউসিয়াতের বাসার কাছে আসতে অরুণিকা রিকশা থেকে নামার জন্য আহনাফের দিকে হাত এগিয়ে দিল। আহনাফ সেকেন্ড খানিক সেই হাতের দিকে তাকিয়ে রইল, তারপর তার হাতটিও এগিয়ে দিল। অরুণিকার হাত নিজের হাতের মধ্যে নিতেই তার মনে পড়ে গেল সেই গ্রীষ্মের দিনটির কথা। সেদিন আহনাফের খুব জ্বর ছিল, সে স্কুলে যেতে পারেনি, তাই দুপুর পর্যন্ত ঘুমাচ্ছিল। তার মা চাচিরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন, কারণ দুপুরে মৈত্রী গ্রুপের একজন ইনভেস্টর তার স্ত্রী সন্তানদের নিয়ে বাইরের দেশ থেকে আসবেন। তারা দুপুরে বাসায় এসে খাওয়া দাওয়া করবেন, তাদের জন্য বাসায় তোড়জোড় চলছিল। সেই মুহূর্তে অরুণিকাকে দেখার জন্য কেউই ছিল না, তাই আহনাফের মা অরুণিকাকে ছেলের পাশে শুইয়ে দিয়ে বললেন, আহু বাবা, ওরুকে তোর পাশে রেখে গেলাম, দেখিস ওকে, আমার কাজ আছে, তোর চাচিরাও ব্যস্ত, বুঝেছিস বাবা? আহনাফ অরুণিকার দিকে এক নজর তাকিয়ে দেখল সে চোখ পিটপিটিয়ে তার দিকে তাকিয়ে আছে। আহনাফ তাকে দেখেই বালিশটা মাথার উপর দিয়ে পা ধাপিয়ে চেঁচিয়ে বলল, পারবো না আমি। মিসেস আনিস চৌধুরী ছেলের কথায় পাত্তা না দিয়ে চলে গেলেন। অরুণিকার বয়স তখন মাত্র কয়েক মাস চলছিল, সে নিজের হাত পা নিয়েই খেলছিল, আর আহনাফ নড়াচড়া করে উঠলেই আহনাফের দিকে বারবার তাকাচ্ছিল। আহনাফ হঠাৎ তার শব্দ শুনে মাথা তুলে তার দিকে তাকালো। অরুণিকা তাকে দেখে হেসে দিল। আহনাফ জোর করে তার মুখটা বন্ধ করে দিল। ব্যাস একটু পর অরুণিকা ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। পাশে শুয়ে আহনাফ বলল, আরো জোরে জোরে কাঁদো, তারপরে তোমাকে এখান থেকে নিয়ে যাবে, নয়তো আমি তোমাকে আরো কাঁদাবো। অরুণিকা কি বুঝলো কে জানে, কিন্তু আহনাফের কণ্ঠ শুনে সে কান্না থামিয়ে দিল। পাশ ফিরে আহনাফের দিকে পিট পিট করে তাকিয়ে রইল। আহনাফ তার দিকে ফিরে হাতটা পাশেই রাখলো। অরুণিকা হাতটার মধ্যে কি দেখলো সেই জানে, উল্টো হয়ে সে হাতটির দিকে তাকিয়ে রইল। আহনাফ অরুণিকার চোখ অনুসরণ করে তার হাতের দিকে তাকালো। আহনাফ হাত উঠিয়ে বলল, কি দেখছো আমার হাতে? অরুণিকা হাতটি তার নাগালি পেয়েই ধরে ফেলল। আহনাফও বাধা দিল না। অরুণিকা হাতটি মুখের কাছে এনে তার মুখে ঢুকিয়ে দেওয়ার আগেই এক ঝটকায় আহনাফ হাত সরিয়ে নিল, আর অরুণিকা ভয়ে কেঁপে উঠল, তারপর ফুপিয়ে কেঁদে দিল। আহনাফ এবার বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে বসল। মিসেস জুবাইর আর দাদি অরুণিকার কান্নার শব্দ শুনে রুমে এলেন। দাদি আহনাফকে ধমক দিতে সে চেঁচিয়ে বলল, ও আমাকে বিরক্ত করছে, আমি ওকে কাঁদাইনি, ও আমার হাতে কামড় দিতে চাইছিল। দাদি বলল, আহু, ওর দাঁত উঠেছে এখনো? মিসেস জুবাইর শাশুড়িকে থামিয়ে দিয়ে বললেন, মা, আহনাফেরও তো জ্বর উঠেছে, ওর তো বিশ্রাম দরকার, সেজো আরুকে এখানে না রেখে গেলেই পারত। মা, আপনি ওকে দেখেন, আমি রান্নাঘরে গেলাম। দাদি অরুণিকাকে কোলে নিয়ে আহনাফকে বললেন, আহু দাদু ভাই, তুমি ওরুকে কাঁদাও কেন? আহনাফ বুক ফুলিয়ে বলল, আমার ওকে ভালো লাগে না। দাদি দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। আহনাফ চুপচাপ বিছানায় বসে রইল আর ভাবতে লাগলো, অরুণিকা হওয়ার পর থেকে সে সবার বকা খেয়ে যাচ্ছে, কিন্তু আরাফকে তো কেউই বকছে না। সে না হয় একটা ভুল করে ফেলেছিল, তাই বাবা তাকে অরুণিকার জন্য সবার সামনে বকবে? আহনাফের ছোটবেলার অভ্যাস, সে কোনো জিনিস হাতে পেলেই তার স্ক্রু খুলে ফেলে। অরুণিকার জন্য একটা দোলনা তৈরি করেছিলেন অরুণিকার বাবা জুবাইর চৌধুরী। আহনাফ সেই দোলনার স্ক্রু খুলে ফেলেছিল, আর কাউকে জানায়ওনি। তারপর যখন অরুণিকাকে সেখানে শুইয়ে দেওয়া হলো, এর কিছুক্ষণ পরে দোলনাটা খুলে নিচে পড়ে গেল। ভাগ্যিস দোলনার নিচেও একটা স্ট্যান্ড ছিল, যেখানে একটা ব্যাট বসানো ছিল, আর অরুণিকা সেই ব্যাটের উপর পড়ায় ব্যথা পায়নি, কিন্তু ভয় পেয়ে অনেক কান্নাকাটি করেছিল। বাসার সবাই তার কান্না দেখে বুঝতেই পারছিল না সে ব্যথা পেয়েছে নাকি ভয় পেয়েছে। এরপর ডাক্তার দেখে যাওয়ার পর সবাই নিশ্চিন্ত হলো, আর তারপরে দোলনায় স্ক্রু নেই দেখে আনিস চৌধুরী আহনাফকে সবার সামনে বকা দিলেন। এরপর থেকে সে অরুণিকাকে পছন্দ করে না। আর অরুণিকাকে অপছন্দ করার আরেকটা বিশেষ কারণ আছে।
অরুণিকা আহনাফের হাত ছেড়ে দিতে আহনাফ অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এলো। এরপর মাউসিয়াতের বাসায় ঢুকতেই মাউসিয়াত তাদের ড্রয়িং রুমে বসালো।